ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব 41। ঘড়িতে তখন রাত 10টা 15। রাতের খাওয়া দাওয়া শেষে আসিল রুমের সোফায় বসে ডিজনি কার্টুন মুভি ফ্রোজেন দেখছে মনের আনন্দে। হাতে থাকা আইসক্রিম ভর্তি বাটি থেকে মাঝে মাঝে এক চামচ ঠান্ডা আইসক্রিম মুখে পুরে নিচ্ছে, সাথে মুখের আশেপাশেও লাগাচ্ছে। ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করলো ফারহাদ। চোখ গেল আসিলের দিকে, যে কিনা টিভির মধ্যে ঢুকে গেছে এক প্রকার। আশেপাশের কিছু খেয়াল নেই মেয়েটার। তার উপর মেয়েটা আজ নাইট ড্রেস পরে আছে, ঢোলা পাজামা আর শার্ট, সাথে খোলা চুল, আর ঠোঁটের আশেপাশে লেগে রয়েছে আইসক্রিম। ফারহাদ দ্রুত চোখ সরিয়ে গোপনে দীর্ঘশ্বাস ফেলল। এত কিউটের ডিব্বা হতে হবে কেন তার বউকে? তাকে পাগল বানানোর প্রত্যেকটা পদক্ষেপ জানে মেয়েটা, কিন্তু আজ মেয়েটার কাছে না যেতে পারলে সে নির্ঘাত পাগল হয়ে যাবে। কিন্তু নিজের কথার খেলাফ সে কিছুতেই হতে পারবে না। আমরা সবাই কাল আসবো ইনশাল্লাহ। শান্ত গলায় ফোনের ভেতরের মানুষটির সাথে আরও এক দুটি কথা বলে কেটে দিল। তারপর আসিলের দিকে তাকে মনে মনে বাঁধল এক খোরাফাতি আইডিয়া। বিড়বিড় করে বলল, আমি তোমার কাছে না আসতে পারলে তো কি, তুমি তো আমার কাছে আসতেই পারো। হঠাৎ রুমের লাইট অফ হয়ে যেতেই আসিল চমকে উঠে। হালকা গোলাপি আলো আভায় আসিল এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা রুমে, কিন্তু পরক্ষণেই সোফায় কারো বসার আভাস পেয়ে পাশে তাকাতেই দেখলো ফারাদ তার থেকে কিছু দূরে বসেছে। আসিল ঠোঁট বাঁকিয়ে আবার টিভি দেখায় মন দিল, সাথে মুখে ভরে নিল এক চামচ আইসক্রিম। এরই মাঝে ফারহাদ রিমোট হাতে নিয়ে দ্য নান মুভি চালিয়ে দিতেই আসিল ক্ষিপ্ত চোখে তীর ছুড়ল ফারহাদের দিকে। কঠিন কণ্ঠে বলল, কি হলো? আমি তো দেখছিলাম, চেঞ্জ করলেন কেন? ফারহাদ আয়েশি ভঙ্গিতে বসলো, টিপ্পিনি মেরে বলল, আমার ইচ্ছা, কেন ভয় পাচ্ছ? ঠোঁটের আশেপাশের আইসক্রিম জিভ দিয়ে চেটে সাহসী চিত্তে বলল, মোটেও না, আমি অতটাও ভয় পাই না। ফারহাদ তাচ্ছিল্য হেসে সুর টেনে বলল, বাবা, ভীতুদের আজকাল ভীতুও বলা যাবে না। আমি ভীতু না, দাঁতে দাঁত পিষে ভয় পাবে তাই গিয়ে ঘুমিয়ে পড়ো। আসিল চোখ ছোট ছোট করে তাকালো। লোকটা ইনডাইরেক্টলি তাকে অপমান করছে। না না, নিজের ইজ্জতের ফালুদা সে হতে দেবে না। যতই ভয় পাক না কেন, সে আজ এই মুভি পুরোই দেখবে। দৃঢ় প্রতিজ্ঞ করে নিজেকে শক্ত করে বসলো, কঠিন কণ্ঠে বলল, মুভির লাস্ট পর্যন্ত আমি এখানেই বসে থাকবো আর দেখবো। এটাই যেন ফারহাদ চাইছিল। তার প্ল্যান সাকসেসফুল হয়েছে দেখে মনে মনে নিজেকেই তারিফ করতে লাগলো। চোখ বন্ধ করে ক্ষীণ হাসলো, সংপ্রশ্ন কণ্ঠে বলল, দেখা যাক। ভালোবাসার নামকরণ হয়েছে আজ। ভালোবাসা শব্দটি আরও পবিত্র রঙে রাঙা হয়েছে। রুমের বেলকনিতে দাঁড়িয়ে রিং ফিঙ্গারে পরিহিত আংটিটি ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আর লাজুক হাসি হাসতে ফারিয়া। আবার কখনো রেজওয়ানের চেহারা চোখের সামনে ভেসে উঠছে তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে মেয়েটা। নিজের দুই পাশে রেলিংয়ে কেউ হাত রেখে ফারিয়াকে বন্দিনী বানিয়ে নিতেই ফারিয়া চমকে পিছনে ঘাড় ঘোরাতেই দেখলো এ যে তার উডবি হাজবেন্ড। ফারিয়া আবার আকাশ দেখায় মশগুল হলো। ছেলেটা আশেপাশে থাকলে নিজেকে কেমন সুখী সুখী মনে হয়, কিন্তু রেজওয়ানের গরম নিঃশ্বাস ফারিয়ার খোলা কাঁধে ঘাড়ে এসে পড়ায় ফারিয়ার মাঝে মাঝে কেঁপে উঠছে। রেজওয়ান এবার ফারিয়ার কাঁধে থুতনি রাখলো, গাঢ় কণ্ঠে বলল, আজ আমি ভীষণ খুশি ফারিয়া, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমিও। যাই হোক, আপনাকে আমি যতটা ভীরু ভাবছিলাম আপনি ততটাও ভীরু নন। রেজওয়ান কপাল কুঁচকে ফারিয়াকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করল। রেলিংয়ে হাত রেখে আরও এগিয়ে গেল ফারিয়ার দিকে, জিজ্ঞাসা চিত্তে বলল, মানে ভীরু ভাবার কারণ? ফারিয়া হাত উঠিয়ে রেজওয়ানের কাঁধে রেখে বলল, মানে আমি ভেবেছিলাম আপনি কখনোই আমাদের ব্যাপারটা দাদাইয়ের সামনে প্রকাশ করতে পারবেন না, কিন্তু আপনি আমায় অবাক করে নিজের সাহসিকতা দেখিয়েছেন। আই অ্যাম ইমপ্রেসড। রেজওয়ান হাতটা এবার ফারিয়ার কোমরে রাখলো, ভ্রু নাচিয়ে বলল, তাই? জি। এবার নিজের রুমে যান। নিজেকে ছাড়াতে ছাড়াতে রেজওয়ান আরও একটু বেশি করে জড়িয়ে ধরে ফারিয়াকে নিজের সাথে মিশিয়ে নিয়ে নিজের মুখ ফারিয়ার কানে ফিসফিস করে বলল, যাব, তবে আমাকে ভীরু ভাবার জন্য তোমায় শাস্তি পেতে হবে ফারুক। গেট সেট রেডি ফর পানিশমেন্ট। ফারিয়া চোখ ছোট করে রেজওয়ানের দিকে তাকালো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। রেজওয়ান এতক্ষণে ফারিয়ার ঠোঁট স্পর্শ করে ফেলেছে। বেশ কিছুক্ষণ রেজওয়ান ফারিয়ার ঠোঁটে মেতে থাকলো। তারপর ঠোঁট ছেড়ে ফারিয়াকে কোলে তুলে রুমের বিছানায় শুয়ে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায়, গায়ে চাদর টেনে গালে হাত রেখে স্লাইড করতে করতে বলল, ভালোবাসি। লাইট অফ করে দরজা লাগিয়ে বেরিয়ে গেল রেজওয়ান। ফারিয়ার নিজের ঠোঁট আঙুল ছুঁয়ে লাজুক হাসি দিয়ে চাদর টেনে নিজেকে মুড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, আমিও ভালোবাসি।
হাত দুটো দিয়ে মুখ চেপে ধরে আঙুলের ফাঁক থেকে টিভির দিকে তাকিয়ে আছে বিগত আধা ঘন্টা ধরে। এক দুই হাত এগিয়েও এসেছে ফারাদের দিকে। যতই ভয় পাক কিন্তু সে হার মানবে না। আসিলের এরকম কারবার দেখে ফারাদ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আ হঠাৎ আসিলের চিল্লানিতে ফারহাদ ঘাবড়ে গেল। বুকে হাত দিয়ে রোজ রোজ নিঃশ্বাস নিতে লাগলো ফারহাদ। কি মেয়েরে বাবা, ভয়ের চোটে না চিল্লিয়ে তো ফারহাদকে জড়িয়ে ধরতে পারত। ধ্যাত। বিরক্ত হয়ে ফারহাদ বলল, এই যাও ঘুমাও গিয়ে, আর নিজেকে সাহসী প্রমাণ করতে হবে না। শুনল না আসিল, বসে রইল একইভাবে। তার চেয়ে ধীরপ্রতিজ্ঞ, কিছুতেই ভঙ্গ করতে পারে না। ফারহাদ দীর্ঘশ্বাস ছাড়ে আবারও। ভীষণ জেদি মেয়ে, একদম তার মতো। ঘড়িতে 11টা 20। অনেকক্ষণ ধরে আসিলের চিৎকারের আওয়াজ না পেয়ে ফারহাদ পাশে তাকাতেই দেখল মেয়েটা ঘুমিয়ে কাদা। ফারহাদের আর কি করার, আসিলকে আস্তে করে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। মুখের সামনে আসা বেবি হেয়ার কানের পেছনে গুজে দিল। কিছুক্ষণ তাকিয়ে রইল আসিলের মায়ে ভরা মুখশ্রীর দিকে। এরই মাঝে আসিল ঘুমে মগ্ন হালকা কণ্ঠে বলে উঠল, আপনি ভীষণ পচা। ফারহাদ প্রথমে বুঝতে না পারলেও পরে তা ঠিকই উদ্ধার করতে পারে। অতঃপর আসিলের কানে মুখ নিয়ে মোহনীয় কণ্ঠে প্রশ্ন করে, কে? ফারহাদ নামক ডেভিল খালি আমায় কষ্ট দেয়। আপনি আমার স্বপ্নেও শ্রেয়, শান্ত। ঘুমের ঘরে আমায় নিয়ে স্বপ্ন দেখো বুঝি? না। আর উত্তর এলো না। ফারহাদ ফুস করে শ্বাস ছাড়ল। মেয়েটার প্রতি আলাদা টান অনুভব করে। এক মুহূর্তে চোখের আড়াল হলে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। চোখের জল তাকে ছারখার করে দেয়। উফ, এ কোন নাম না জানা অনুভূতির শিকার হচ্ছে সে দিনকে দিন। ফারাদ আসিলের মুখের দিকে তাকে বিড়বিড় করে বলল, আমি ভিন্নতায় ভরপুর অ্যাঞ্জেল। আসিল নামের অর্থ বিশুদ্ধ, যার সাথে আমার কোনো মিল নেই। যা আসে তা শুধুই হাওয়া। হাওয়া যেমন চোখে দেখা যায় না, ছুঁয়ে দেওয়া যায় না, শুধুই অনুভব করতে হয়, তেমনি আমার অনুভূতি প্রকাশের দিক বন্ধ। অনুভব করে বুঝে নিতে হবে। বেলা 11টা 25। ফারহাদ আর রেজওয়ান নিজ নিজ গাড়ি নিয়ে অপেক্ষা করছে আসিল, ফারিয়া আর নানুর জন্য। আজ তাদের সবার দাওয়াত মিস্টার আর মিসেস সৈয়দ, মানে আয়েশাদের বাড়ি। মূলত আজ আয়েশা আর আয়ানের বিয়ের ডেট সংক্রান্ত বিষয় নিয়ে কথা হবে। আর সেখানে আসিল আর ফারহাদ থাকবে না, এটা তো হয় না। তাই আয়েশার আবদার হিসেবে ফারহাদের সপরিবারকে খুশি মনে দাওয়াত দেন মিস্টার সৈয়দ। রাতে ফারহাদকে নিজে ফোন করেন তিনি, আর ফারহাদ ও তার দাওয়াত কবুল করেন। মিস্টার আর মিসেস সৈয়দ এর কাছে আসিল আর আয়েশার মধ্যে কোনো পার্থক্য নেই। আসিল আর আয়ানের মা বাবা দুনিয়ার মায়া ত্যাগ করার পর তারাই পাশে ছিল সদ্য বাবা মা হারা ছেলে মেয়েদের পাশে। আসিল, ফারিয়া আর নানু তিনজন গল্প করতে করতে হেলে দুলে হেঁটে আসছে ফারাদ আর রেজওয়ানদের দিকে। এদিকে রেজওয়ান আর ফারাদের হার্টবিট মিস হওয়ার তাল। উফ, কি লাগছে তাদের প্রেয়সীদের। বিষব হাতওয়ালা গাউন পরেছে দুজনে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় কাজল, তাতেই যেন দুজনকে পরীর থেকে কম লাগছে না। নানু ফারহাদ আর রেজওয়ানদের তাকানো দেখে তাদের সামনে গিয়ে হালকা গলা কেসে বলে উঠল, তোমরা এইভাবে আমার পরিয়ার প্রিন্সেসের দিকে তাকিয়ে থাকলে তো তাদের নজর লেগে যাবে। রেজওয়ান নানুর কথা শুনে হাসতে লাগলো। নানুর গালে চুমু দিয়ে বলল, ধুর, কি যে বলো না ডিয়ার, আমরা তো তোমায় দেখছিলাম। উফ, তোমায় আজ যা লাগছে না কি বলবো, মনে হচ্ছে তোমায় পার্কে নিয়ে প্রেম করি। রেজওয়ানের কথায় সবাই হেসে উঠল। নানু রেজওয়ানের কান মুলে দিয়ে বলল, ওরে পাজি ছেলে, আমার নাতনির সাথে বিয়ে করবে আর আমার সাথে প্রেম? আহ আহ ডিয়ার, লাগছে তো। ফারাদ হাত মুঠো করে মুখের সামনে নিয়ে গলা খাকারি দিয়ে বলে, যাওয়া যাক। সবাই সম্মতি দিয়ে গাড়িতে উঠে বসলো। ফারহাদ আর রাসেল এক গাড়িতে, রেজওয়ান, ফারিয়া আর নানু এক গাড়িতে। গাড়ি চলছে তার গন্তব্যের দিকে। ফারহাদ গড়িয়ে চালাচ্ছে আর মাঝে মধ্যেই আসিলের দিকে তাকাচ্ছে। মেয়েটা প্রায় 10 মিনিট হতে চলল ফোনে কারোর সাথে কথা বলেই যাচ্ছে। অবশ্য কথা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত, কিন্তু ভেতরের মানুষ কোনো পুরুষ, তার উপর মেয়েটা হেসে হেসে কথা বলা, সব মিলিয়ে ফারহাদ বেশ বিরক্ত, সাথে রাগান্বিত। মনে হচ্ছে ফোনের সাথে আসিলকে ধরে এক আছাড় মারতে। না চাইতেও রাগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে ক্ষণে ক্ষণে। আসিল বাই বলে ফোন কাটতেই ফারহাদ অত্যন্ত ক্ষেপে যাওয়া কণ্ঠে বলল, কে ছিল? নিউ বয়ফ্রেন্ড। অত্যাধিক স্বাভাবিকভাবেই কথাটি বলতে গাড়ি জোরে ব্রেক করলো। ফলে আসিল সামনের দিকে ঝুঁকে পড়ল। পাশে তাকাতেই আসিল ভড়কে গেল। শুকিয়ে আসছে তার গলা। রাগের মাত্রা বৃদ্ধির ফলে ফারহাদের শরীর কাঁপছে। কপাল আর হাতের শিরায় স্পষ্ট দৃশ্যমান। চোয়াল শক্ত করে স্টিয়ারিংয়ে হাত রেখে জোরে নিঃশ্বাস নিচ্ছে, হয়তো রাগ কমানোর চেষ্টা। এদিকে বেচারি আসিলের অবস্থা করুণ। ভয়ে সিটের সাথে মিশিয়ে
ফেলেছে নিজেকে। আসিল যদি জানতো তার এই সামান্য কথায় ফারাদ এরকমভাবে রেগে যাবে, তাহলে সে বাপের জন্মেও এরকম কথা বলতো না। আসিল কিছু বলার উদ্যোগী হতেই ফারাদ গাড়ি থেকে নেমে আসিলের পাশের দরজা খুলে হাত টেনে তাকে বের করলো। আসিল ভয় পেয়ে সরে যেতে গেলে ফারাদ তার হাত দুটো গাড়ির সাথে চেপে ধরে ঝুঁকে পড়ে মুখের কাছে। ভীত চোখে তাকিয়ে আছে আসিল ফারাদের দিকে। মনে হচ্ছে সিংহ কোনো হরিণছানাকে থাবা দিয়ে ধরেছে। ফারাদের রাগে ঘন নিঃশ্বাস পড়ছে আসিলের মুখশ্রীর ওপর। আসিলের হাতের কবজিতে চাপ আরও বাড়ল। ফারাদ আসিলের চোখে চোখ রেখে দাঁত কিরমির করে হিসিয়ে বলল, আমার কাছে একটা গান আছে, এরপরে তোমার মুখ থেকে ওরকম কিছু শুনলে এই বন্দুকের ছটাগুলি তোমার এখানে আর ওখানে মারব। ডান হাতের দুইটা আঙুল এক জায়গায় করে আসিলের কপাল আর পেটে ঠেকিয়ে বলল কথাটি। আসিল চটজলদি নিজের পেটের ওপর হাত রাখলো। শরীর কেমন ভয়ে আঁতকে উঠেছে। লোকটার কোনো ভরসা নেই, মেরেও দিতে পারে। ভয়ে আসিলের ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে। আর যার দিকে ফারাদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, নিজেকে কেমন খাপছাড়া লাগছে। নরম গোলাপের পাপড়ির মতো অধর জোড়া বেসামালভাবে আকর্ষণ করছে ফারাদকে। ফারাদ ঘোর লাগা দৃষ্টিতে আসিলের দিকে এগিয়ে যেতেই আসিলের ফোন জোর আওয়াজে বেজে উঠলে ফারাদের ঘোর কাটে আর দ্রুত পিছিয়ে আসে আসিল হতে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই ফারাদ ফোন কেড়ে নিয়ে দেয় এক আসার। আসিল ভয়ের চোটে সাথে সাথে চোখ খিচে বন্ধ করে নেয়, সাথে ঠোঁট চেপে ধরে। ফারাদ নিজের পকেট থেকে রুমাল বের করে আসিলের দিকে এগিয়ে দিয়ে বলল, লিপস্টিক মুছো। আর এই ছেলেটার সাথে আরও একবার কথা বলতে দেখলে আমি নিজেও জানি না আমি কি করব। গটগট শব্দে হেঁটে গাড়ির ভেতরে চলে গেল। আর আসিল হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার পাশ থেকে ফোন তুলে দেখলো স্ক্রিনের অবস্থা ভীষণ বাজে। বাংলার পাস হয়ে গেছে আসিলের শুভ্ররাঙা চেহারা। ফারাদের গোষ্ঠী উদ্ধার করে ঠোঁট মুছল। শালা ডেভিলের বাচ্চা হনুমান, রাগ যেন নাগের ডগায় থাকে। আহা, আমার ফোন, আমি কি চলে যাব? ফারাদ ড্রাইভিং সিটে বসে কথাটি বললে আসিল পা ঠুকে ঠুকে দরজা খুলে সিটে ধড়াপ করে বসে পড়ল। তারপর জোর আওয়াজে দরজা বন্ধ করে, যেন ফারাদের উপর সব রাগ সে এই নিষ্পাপ দরজার উপরে বের করলো। আয়েশা আর মিস্টার সৈয়দ দাঁড়িয়ে আছে তাদের গেটের সামনে, অপেক্ষা করছে আসিলদের জন্য। পরপর দুটো গাড়ি এসে থামলো আয়েশাদের কাছে। দ্বিতীয় গাড়ি থেকে আসিল চঞ্চল পায়ে নেমে শক্ত করে জড়িয়ে ধরল তার প্রাণপ্রিয় বান্ধবীকে। আয়েশাও আসিলকে জড়িয়ে ধরে শক্ত হাতে। এদিকে রেজওয়ান, ফারিয়া, নানু আর ফারাদের সাথে কুশল বিনিময় করতে থাকে মিস্টার সৈয়দ। এরই মধ্যে আয়নের গাড়ি এসে থামে। আয়ন গাড়ি থেকে নামতেই আসিল আয়েশাকে ছেড়ে আয়নকে জড়িয়ে ধরে। কেমন আছো ভাই? আই মিস ইউ সো 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 মাচ। আয়ন বোনের মাথায় চুমু দিয়ে বলে, আমি অনেক মিস করেছি আমার মিষ্টি বোনটাকে। আয়ান বোনকে ছেড়ে ফারাদকে হাঁক করে, সাথে ফারাদও। রেজওয়ান আর নানুর সাথে কথা বলে সবাই মিলে ভেতরে প্রবেশ করে। আসিল ভেতরে প্রবেশ করতেই একটা 16 কি 17 বছরের মেয়ে এসে আসিলে জড়িয়ে ধরে। আসিল দি, কেমন আছো তুমি? কতদিন পর তোমায় দেখলাম। শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। আরে রুমি, কত বড় হয়ে গেছিস তুই। আর হ্যাঁ, তুই ঠিক শুনেছিস, আমার বিয়ে হয়ে গেছে। কংগ্রাচুলেশন দি, তোমার বড় এসেছে সাথে। ধন্যবাদ পুষ্কো। এসছে। ওই যে ওখানে যে গম্ভীর লোক নিয়ে দাঁড়িয়ে আছে সে। রুমিও খুশি মনে ফারাদের কাছে গেল। রুমি হচ্ছে আয়েশার ছোট মামার মেয়ে। আসিলের সাথে তার বেশ ভালো সম্পর্ক। আচ্ছা আসু, আমি তোর বড় মামা মামি আর ছোট মামা মামির সাথে দেখা করে আসি কেমন? আয়েশা সম্মতি জানতে আসিল চলে যায়। আয়েশাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন অগোচরে আয়েশার পেছনে এসে দাঁড়িয়ে আয়েশার কানের কাছে মুখ নিয়ে বলে, সুন্দর লাগছে। আয়েশা চমকে উঠলেও বুকে হাত দিয়ে পেছনে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আয়ন আয়েশাকে হালকাভাবে কাছে টেনে নিয়ে বলল, আহা, নিজের ভয় কমাও আসু। তুমি পুলিশ অফিসার মিস্টার আয়ন ফারুকের বউ হতে যাচ্ছ, তাই নিজেকে সাহসী তৈরি করো। আয়েশা কেঁপে উঠল আয়নের মুখ থেকে বউ শব্দটি শুনে। লজ্জায় লাল হয়ে গেছে গাল দুটো। আয়েশার লজ্জা পাওয়া দেখে আয়ন ঠোঁট কামড়িয়ে হাসলো। আয়েশার গালে হালকা ঠোঁট স্পর্শ করে গাঢ় কণ্ঠে বলল, লজ্জা পাচ্ছ? তুমি জানো তোমার এই লজ্জা মিশ্রিত চেহারায় এই বান্দা ঘায়েল, তার উপর আজ এত সুন্দর সেজে আমায় মেরেই ফেলবে। আয়েশার লজ্জা কমবে বই বেড়ে গেল। হঠাৎ পেছন থেকে কারোর গলা কাশার শব্দে ঘোর কাটল আয়নের। পিছন ফিরে দেখে রেজওয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সরি 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 রোমান্সে ব্যাঘাত ঘটানোর জন্য, কিন্তু আয়েশা, তোমার আসিল বোনও ডাকছে ড্রয়িং রুমে। আয়েশা ছুটে পালালো। আর আয়ান সে রেজওয়ানের দিকে তাকিয়ে নিজের মাথা চুলকায়।
যা দেখে রেজওয়ান জোরে হেসে ওঠে, সাথে আয়ানও। ড্রয়িং রুম জুড়ে চলছে এক আড্ডার মহল। ছেলেরা টুকটাক কথা বললেও মেয়েদের কথার শেষ নেই। একটা গল্প শেষ না হতেই অন্য গল্প শুরু। দুপুরে খাবারের জন্য ডাইনিং টেবিলে সাজাতে ছোট ও বড় মামি উঠে যায়, আর মামা দুটো ইয়াং জেনারেশনের পাশে বসতে অস্বস্তি ফিল করায় তারা উঠে যায়। আসিল, তোমাদের বিয়ে লাভ নাকি অ্যারেঞ্জ? প্রশ্নটি করে আয়েশার বড় মামার ছেলে রাশেদ। বয়স তার 22 হবে। মেডিকেল লাইনে পড়াশোনা করছে সে। আসিলের সাথে বেশ ভালো বন্ধুসুলভ ব্যবহার তার। আসিল প্রশ্ন শুনে কিছুটা বিব্রত অবস্থায় পড়ে গেল। চোখ তুলে তাকালো, দেখলো ফারাদ ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার দিকেই তাকিয়ে আছে, হয়তো উত্তর শোনার অপেক্ষায়। আসিল হাসার চেষ্টা করে কিছু বলতে যাবে, তার আগেই ফারাদ ভরাট কণ্ঠে বলল, লাভ উইথ অ্যারেঞ্জ, তাই তো অ্যাঞ্জেল? আসিল কিছুটা অবাক চিত্তে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আয়ান আর আয়শা ফারাদের কথায় একটা অসুস্থ হাসি হাসে। আয়ান কখনোই তার একমাত্র বোনের বিয়ের দিনটা ভুলতে পারবে না, কখনোই না। দুপুরে ডাইনিং টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। সবাই ঠিকঠাকভাবে লাঞ্চ করলেও ফারাদ আর আয়ানের অবস্থা করুন। তাদের পাতের খাবার শেষ হওয়ার আগেই মিস্টার অ্যান্ড মিসেস রয় তাদের পাতে খাবার তুলে দিচ্ছে, যাকে বলে ফুল জামাই আদর। ফারাদ নাও করতে পারে না, কি এক বাজে সিচুয়েশনে পড়েছে সে। ফারাদ আর আয়নের অবস্থা ঠিক ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো। রেজওয়ান যে ছাড়া পাচ্ছে তা কিন্তু নয়, সেও নাকে মুখে গুজে খাচ্ছে। খাচ্ছে না ঠিক, খেতে বাধ্য হচ্ছে। আসিল, আয়েশা আর ফারিয়া তিনজন হেসে পাগল। আসিলের দিকে ফারাদ কটমট দৃষ্টিতে তাকাতেই আসিলের হাসি বন্ধ হয়ে গেল। দুপুরে খাওয়া শেষ করে আসিল, ফারিয়া আর রুমি গল্পের আসর বসায় আয়েশার রুমে। চারজন মিলে ফারাদ, আয়ান আর রেজওয়ানের খাবার সময়ের কথা নিয়ে হাসাহাসি করতে থাকে। তারা ঠিক হাসছে না, গড়াগড়ি খাচ্ছে বিছানায়। ফারাদ ছাদে দাঁড়িয়ে বিষাক্ত ধোয়া বাতাসে ওড়াতে ব্যস্ত। মেয়েটার কাছে না যেতে পেরে সে অত্যন্ত অস্থির হয়ে পড়েছে। সব কিছু কেমন অগোছালো লাগছে। নিজের অশান্ত হৃদয়কে সিগারেটের আগুনে শান্ত করার চেষ্টা চালাচ্ছে ফারাদ। টেনশন কি একটু বেশি? পেছন ঘুরে দেখল ফারাদ আয়ন পকেটে হাত ঢুকে দাঁড়িয়ে আছে। আয়নের কথায় ফারাদ হাসলো, শব্দহীন হাসি। হেসে আবারও বিষাক্ত ধোঁয়া ছাড়ল মুক্ত বাতাসে। ভারাস কণ্ঠে বলল, আফসোস হচ্ছে বোনকে কোনো ভালো ছেলের হাতে না তুলতে পেরে, নাকি ক্রিমিনাল সামনে দাঁড়িয়ে থেকেও তাকে অ্যারেস্ট না করতে পেরে, কোনটা? আয়ান ধীর পায়ে হেঁটে ফারাদের পাশে দাঁড়ায়, শক্তভাবে বলল, জন্ম মৃত্যু বিয়ে সৃষ্টিকর্তার হাতে, এখানে আমাদের কোনো হাত নেই। বিয়েটা যেভাবেই হোক হয়েছে। বোন ভালো আছে, সুরক্ষিত আছে তোমার কাছে, আর কিছু চাই না। আর রইল ক্রিমিনালের কথা, তো বলবো, আমার আর তোমার গন্তব্য একই, শুধু রাস্তা চলার পদ্ধতি আলাদা। একটু থেমে, তুমি জানো জিসানের বাবাকে? জানি, পাপের বোঝা মাথায় নিয়ে দুনিয়ার কাছ থেকে নিজেকে আড়ালে রাখা সেই মানুষটাকে চিনব না? জিসানের অবস্থার কথা জানতে পারলে কী হবে ভেবেছ? ফারাদ সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিয়ে বলল, সামনে বিয়ে, সেই কথা ভাবো। আয়ান দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকালো। রোদ্দুরের তেজ আজ অনেক কম, সাথে ঠান্ডা হাওয়া। আয়ান কপালের চুল পেছনে ঠেলে দিয়ে শান্ত গলায় বলল, ফাইজাল আঙ্কেলের ছেলে ফারাদ আহমদ খান। আসিল তোমায় না চিনলেও আমি তোমায় খুব ভালো করে চিনি। যেদিন দুইজন একই গন্তব্যে গিয়ে পৌঁছাবো, সেদিন আমার বোনের ভালোবাসা দুতরফা হবে। ফারাদের পা থেমে গেল, কিন্তু পেছন ফিরে দেখল না। ঠোঁটের কোণে রয়েছে মৃদু হাসি রেখা। আয়নকে না দেখলে সে কখনোই বুঝতো না যে বোনের মুখের ভাষা না শুনেই কিভাবে সেই ভাষা পড়ে ফেলা যায়। সেও একটা ভাই। বিকেল 5টা 10, আসিল, ফারিয়া, আয়েশা আর রুমি গার্ডেন এরিয়ায় চেয়ার টেবিলে বসে ফুচকা খাচ্ছে, যা কিছুক্ষণ আগে রেজওয়ান এনে দিয়েছে তাদের ফারিয়ার আবদারে। মিস্টার আর মিসেস সৈয়দ, নানু, বড় মামা মামি, ছোট মামা মামি সবাই মিলে বসে গল্প করছে। ফারাদ, আয়ান, রেজওয়ান আর রাশেদ মিলে ফুটবল খেলছে। আর ঠিক তখনই